গুড মর্নিং স্টুডেন্টস। আগের ক্লাসে আমরা সেমিকন্ডাক্টর কি, তার বৈদ্যুতিক ধর্ম, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের যে ক্লাসটা নেব সেখানে সেমিকন্ডাক্টরকে আমরা কীভাবে ব্যবহার করি, আমাদের ব্যবহারিক ক্ষেত্রে সেমিকন্ডাক্টর কীভাবে চেঞ্জ করি, কীভাবে ব্যবহার করি, এই সংক্রান্ত পাঠ দেব। আগের দিন আমরা শিখেছি এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, নিশ্চয়ই মনে আছে। তবে একটু বলে দিই যেটা আমার দরকার, যে এন টাইপ সেমিকন্ডাক্টরের মুখ্য আদানবাহক কি না ইলেকট্রন, এবং গৌণ আদানবাহক হচ্ছে হোল। অর্থাৎ মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। এইটুকু আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব যে পিএন সংযোগ। পিএন সংযোগ অর্থাৎ আমরা লিখছি পিএন সংযোগ বা পিএন জাংশন বা পিএন জাংশন। পিএন সংযোগ বা পিএন জাংশন সেটা কি? দেখো, প্রথমে একটা জার্মেনিয়াম বা সিলিকন, যেগুলো সেমিকন্ডাক্টরের কেলাস নেওয়া হয়। অর্থাৎ ধরলাম এই একটা জার্মেনিয়াম বা সিলিকন, এটা তুমি ভেবে নাও যেগুলো একটা কেলাস। এর দুটো ভাগে ভাগ করা হয়। একটা অংশে পি টাইপের জন্য ডোপিং করব আর একটা অংশে এন টাইপের জন্য ডোপিং করব। তা কি করলাম, প্রথমে একটা জার্মেনিয়াম বা সিলিকনের কেলাস নিলাম, যে সেই কেলাসটার দুই ভাগে দু রকম ডোপিং করলাম। একবার পি টাইপ সেমিকন্ডাক্টর করার জন্য অর্থাৎ ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করছি, আর একবার পঞ্চযোজী মৌল দিয়ে ডোপিং করছি। তো যখন ডোপিং হয়ে গেল তখন এই যে সংযোগ স্থল তৈরি হলো, এটাকে আমরা বলবো পিএন সংযোগ বা পিএন জাংশন। অর্থাৎ বিশেষ পদ্ধতিতে আমরা যদি ডোপিংটা করি এবং তার ফলে যে সংযোগটা বা জাংশনটা পাওয়া যায় সেটা হচ্ছে পিএন সংযোগ বা পিএন জাংশন। এইবার স্বাভাবিক অবস্থায় যখন এই জাংশন তৈরি হলো, আমরা কি শিখেছিলাম যে পি টাইপের হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। অর্থাৎ আমি লিখছি এখানটায় পি টাইপে, মনে করো যে পরমাণুগুলো আছে তাদের হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, আর এখানে ইলেকট্রন হচ্ছে, এটা এন টাইপ লিখছি, এটা পি টাইপ, এটা ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। ওকে, স্বাভাবিক অবস্থায় যখন জাংশন তৈরি হয়ে গেল, দেখো এই পি টাইপের দিকে যদি পি এখানে হোল মেজরিটি ক্যারিয়ার, অর্থাৎ এখানে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কম, এদিকে ঠিক একই রকম ভাবে হোলের সংখ্যা ঘনত্ব কম। যখন এই জাংশন তৈরি হলো, অসম ঘনত্ব থাকার জন্য কি হবে, এই আধানের স্থান পরিবর্তন হবে, ব্যাপন প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এখান থেকে ইলেকট্রন অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বে ব্যাপিত হবে, ঠিক একইভাবে অধিক ঘনত্বের হোল অধিক ঘনত্ব অঞ্চল থেকে কম ঘনত্ব অঞ্চলে ব্যাপিত হবে। অর্থাৎ ইলেকট্রন, আমি বলতে চাইছি, এই দিক থেকে এই দিকে আসবে আর হোলগুলো এই দিক থেকে এই দিকে যাবে। অর্থাৎ এন টাইপ থেকে ইলেকট্রন চলে আসছে পি টাইপের দিকে, আর পি টাইপ থেকে হোল চলে যাচ্ছে এন টাইপের দিকে। তো যখন এই ইলেকট্রন হোল জাংশন ক্রস করে চলে যাচ্ছে, অতিক্রম করছে, তখন তাদের মধ্যে রিকয়েন্সাইল হয়, অর্থাৎ পুনর্যোজন ঘটে যায়। অর্থাৎ একটা ইলেকট্রন একটা হোল কিন্তু সংযোজিত হয়ে যায়। স্বাভাবিক অবস্থায় কি ছিল, কোনো আধান আহিত ছিল না। যখন ইলেকট্রন হোল সংযোজিত হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখো এইখানে যে পরমাণুটি ইলেকট্রনটা বেরিয়ে চলে এসে হোল অংশে ঢুকে পি টাইপ অংশে ঢুকছে, তাই এখানে কি হচ্ছে, ইলেকট্রন যেহেতু বেরিয়ে চলে আসছে, তাহলে এইখানে পরমাণুটা প্লাস আধান আহিত হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এই পরমাণুটা প্লাস আধান আহিত হবে, এই পরমাণুটি প্লাস আধান আহিত হবে। অনুরূপভাবে দেখো এখানে পি টাইপ থেকে হোল চলে যায় এইদিকে, ধনাত্মক আধান ত্যাগ করে চলে যাচ্ছে, এবং এই পরমাণুটি এখানে নেগেটিভ আধান আহিত হবে, এটা নেগেটিভ আধান আহিত হবে। তাহলে আমি ছবিটা পরিষ্কার করে আঁকি, সেই জাংশনটা একটু পরিষ্কার করে আঁকা হোক। দেখো এইটা ছিল সেই জাংশনটা, এইটা ছিল সেই জাংশন। তাহলে এইখানে একটা অঞ্চলে, এইদিকে অঞ্চলে এখানে কি হলো, এখান থেকে ইলেকট্রন চলে যাচ্ছে, এটা ধনাত্মক আধান আহিত হচ্ছে, এটা ধনাত্মক আধান আহিত হচ্ছে, এটা ধনাত্মক আধান আহিত হচ্ছে। এখান থেকে হোল চলে যাচ্ছে ওইদিকে, এটা ঋণাত্মক আধান আহিত হচ্ছে, এটা ঋণাত্মক আধান আহিত হচ্ছে, এটা ঋণাত্মক আধান আহিত হচ্ছে। অর্থাৎ ইলেকট্রন হোল আদান প্রদানের জন্য জাংশনের দুই প্রান্তে কিছুটা অঞ্চল জুড়ে দেখো মুখ্য বাহকের কোনো অস্তিত্ব থাকছে না।
মুখ্য বাহকের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন চলে এলো এই সাইডে, এখানে হোল চলে এলো এই সাইডে, অর্থাৎ এই অঞ্চল জুড়ে কোনো মুখ্য বাহক থাকছে না, সেখানে এই অঞ্চলটাকে বলা হয় নিঃশেষিত অঞ্চল। অর্থাৎ আমরা বলবো যে এই যে অঞ্চল, এই অঞ্চলটা নিঃশেষিত অঞ্চল। নিঃশেষিত অঞ্চল ইংরেজিতে বলা হয় ডিপ্লেশন লেয়ার। নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ারটা কি না, সংযোগস্থলের দুই প্রান্তে কিছুটা অঞ্চল জুড়ে এই সংখ্যা গুরুবাহকের আদান প্রদানের জন্য, ব্যাপন প্রক্রিয়া আদান প্রদানের জন্য সংখ্যা গুরুবাহকের পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ তারা এখানে আজ দুই প্রান্তে থাকতে পারছে না। অর্থাৎ এখানে যদি সংখ্যা গুরুবাহক থাকছে না, সেখানে এই অঞ্চলটার নাম হচ্ছে নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন লেয়ার। এইবার দেখো যেটা বললাম, তাহলে এই অঞ্চলে ধনাত্মক আদানগুলো দেখা যাক তৈরি হলো, ধনাত্মক আদান পরমাণু ধনাত্মক আদান আহিত হলো, এখানে পরমাণুগুলো ঋণাত্মক আদান আহিত হচ্ছে। সেটা কি দেখা যাবে যে এদের মধ্যে একটা অভ্যন্তরীণ বিভব পার্থক্য তৈরি হবে। এই অঞ্চলে একটা অভ্যন্তরীণ বিভব পার্থক্য তৈরি হবে, যেটাকে আমরা একটা কাল্পনিক তড়িৎ কোষ দিয়ে সূচিত করতে পারি। অর্থাৎ এই দিকে ধনাত্মক আদান অর্থাৎ ধনাত্মক বিভব, এইদিকে ঋণাত্মক ঋণাত্মক নিম্ন বিভব, অর্থাৎ এইটাকে আমরা কাল্পনিক তড়িৎ কোষ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে যে বিভবটা তৈরি হচ্ছে কেন হচ্ছে, এই সংখ্যা গুরুবাহকের আদান প্রদানের জন্য এইখানে পরমাণুগুলো আহিত হয়ে যাচ্ছে, তার ফলে এই বিভব পার্থক্য তৈরি হচ্ছে। এবং এই বিভব পার্থক্যকে বলা হয় বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার। বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার, আমি লিখছি যে বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার। কেন বিভব প্রাচীর? প্রাচীর কথা নাম ধরো কেন? কারণ প্রাচীর আমরা বাইরে থেকে পাঁচিল দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ বাইরের থেকে বাড়িটাকে আড়াল করা, যেন বাইরে কোনো লোক যেন বাড়িতে ঢুকতে না পারে, বা বাইরে কোনো ব্যক্তি যেন অন্য কোনো ব্যাপারে যেন কেউ ভিতরে ইন্টারফেয়ার করতে না পারে। এখানেও তাই, যে এই যে বিভব পার্থক্য তৈরি হচ্ছে, এটাও সেম ফাংশন কাজ করে। কি কাজ করে? দেখো, যখনই বিভব প্রাচীরটা তৈরি হয়ে গেল, এরপরে কিন্তু আর কোনো সংখ্যা গুরুবাহকের আদান প্রদান ঘটবে না, এই বিভব প্রাচীরে বাধা দেবে। কেন বাধা দেবে? দেখো, ইনিশিয়াল কি বললাম, এই দিক থেকে এই দিকে ইলেকট্রনে আসার টেন্ডেন্সি ছিল, আর এই দিক থেকে এই দিকে হোল যাওয়ার টেন্ডেন্সি ছিল। প্রথমে বললাম আমি, তাহলে এন টাইপ থেকে ইলেকট্রন পি টাইপে আসতে চাইছে। যখনই এই দিকটা ঋণাত্মক বিভব আহিত হয়ে গেল, এই অঞ্চলটা দেখো ঋণাত্মক বিভব আহিত হচ্ছে, অটোমেটিক্যালি ঋণাত্মক আধান সে আসতে বাধা পাবে, কারণ আমরা জানি সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ এই সাইডের ইলেকট্রন ফার্দার এই দিকে কিন্তু আসতে পারবে না এই ঋণাত্মক বিভবের জন্য। ঠিক একইভাবে দেখো, এই সাইডের হোল এর ধনাত্মক আহিত হয়ে গেছে, অর্থাৎ এই অঞ্চলে ধনাত্মক বিভব পেয়ে গেল, তার হোল এই অঞ্চল থেকে এই অঞ্চলে যেতে পারবে না, বিকর্ষণ বল কাজ করবে। অর্থাৎ এর যখন জাংশনটা তৈরি হলো, তখন এই বিভব প্রাচীর যে মুহূর্তে তৈরি হয়ে যাবে, সেই মুহূর্তে কিন্তু আর কোনো আদান প্রদান ঘটবে না। এবং এই যে বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার বললাম, এটা সিলিকনের ক্ষেত্রে মান হচ্ছে মোটামুটি 0.7 ভোল্ট, আর জার্মানির ক্ষেত্রে মান হচ্ছে মোটামুটি 0.3 ভোল্ট। অ্যাকুরেট না হলেও কাছাকাছি মোটামুটি এর সারাউন্ডিং থাকে। এই যে বিভব প্রাচীর, এই বিভব প্রাচীরের জন্য আর কোনো ইলেকট্রন আদান প্রদান ঘটবে না, অর্থাৎ লেয়ারটা কিন্তু ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয়ে গেল, নিঃশেষণ তৈরি হয়ে গেল। বোঝা গেল? এরপর এই যে জাংশন তৈরি, আমরা এই জাংশনে কি কাজ করব? যখন এবার জাংশনটা আমরা বায়াসিং করা। বায়াসিং করা মানে কি? আমরা বাইরে থেকে একটা তড়িৎ ক্ষেত্র তার উপর প্রয়োগ করব। এই বায়াসিং করা দুভাবে হতে পারে, দুভাবে আমরা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতে পারি। সেই জন্য দুভাবে যে প্রয়োগ করা হয়, একভাবে হচ্ছে প্রথমেই বলছি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস। ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস। ফরওয়ার্ড বায়াসটা কি? দেখো, বলছি এইটা যে তৈরি হয়েছিল, তাহলে বাইরে থেকে আমি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব। দেখো, ফরওয়ার্ড বায়াসকে তো বলছি আমি একটা বাইরে তড়িৎ ক্ষেত্র দিচ্ছি, একটা ব্যাটারিকে লাগাচ্ছি, মনে করো এটা পি টাইপ আছে, এই একটা ব্যাটারি পোলারিটিকে যোগ করলাম। কেমন ভাবে দিলাম? দেখো, যেটা পি টাইপ আছে, পি টাইপের দিকে ব্যাটারি ধনাত্মক আধানকে দিয়ে ধনাত্মক মেরুকে দিয়েছি, আর এন টাইপের দিকে ব্যাটারি ঋণাত্মক মেরুকে দিয়েছি। এইভাবে যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব এবং এই যে জাংশনটা বায়াসিং করা হলো, এই বায়াসটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াস। মনে রাখবো কিভাবে? খুব সহজে বলে দিচ্ছি। দেখো, টি ফর পজিটিভ
এন ফর নেগেটিভ। আমি একটু বড় করে যদি লিখি এটাকে বোঝার সাথে, এটা পি টাইপ সেমিকন্ডাক্টর ছিল আর এটা ছিল এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে দেখো পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ ফরওয়ার্ড বায়াস যদি করতে হয় পি এর দিকে পজিটিভ দেবো ব্যাটারি, এন এর দিকে নেগেটিভ দেবো। পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ, দ্যাট ইজ ফরওয়ার্ড বায়াস। অর্থাৎ এইভাবে ব্যাটারি কানেক্ট করলাম, জাংশনে কিন্তু ফরওয়ার্ড বায়াসে বাস্ট হলো। এইবার কি ঘটনা ঘটবে দেখো, এইখানে কি আছে, মেজরিটি কে আছে হোল পি টাইপের দিকে, আমি ব্যাটারি পজিটিভ দিকে দিয়েছি। কি হবে, ব্যাটারি পজিটিভ উচ্চ বিভব এই হোলগুলোকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে মানে কি, ঠেলা খাবে, এই দিকে আসতে পারবে না, এই দিকে ঠেলা খাবে, এই দিকে একটা বিকর্ষণ বা ঠেলা খাবে। তারপরে কি হবে, এই হোলগুলো এই যে বিভব প্রাচীর তৈরি হয়েছিল, ডিফারেন্সিয়াল স্তরটা তৈরি হয়েছিল, এর উপরে চাপ সৃষ্টি করবে। রেজাল্ট কি হবে, এই স্তরটা আস্তে আস্তে সরে যাবে। ঠিক একইভাবে এই নেগেটিভ ঋণাত্মক বিভব এই ইলেকট্রনগুলো এই স্তরের উপর একটা চাপ সৃষ্টি করবে, এই স্তর আস্তে সরে আসবে। অ্যাজ এ রেজাল্ট এই নিঃশেষ স্তম্ভ যেটা বলেছিলাম তার বেগটা কিন্তু কমতে থাকবে। তা ফরওয়ার্ড বায়াস বেস করে এই আমরা ফরওয়ার্ড যেমন দিয়েছি তারপর কিন্তু এই নিঃশেষ স্তম্ভের বেগটা কিন্তু আস্তে আস্তে কমবে। যখন এই বায়াসিং ভোল্টেজের মানটা এই বিভব প্রাচীরে সমান হয়ে যাবে, দেখো সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো সমতা স্থাপন হয়ে যাবে, কারণ এই হোলগুলো এই জাংশন ক্রস করে দিতে চাইবে, আবার এই দিকে ইলেকট্রন এদিকে আসতে চাইছে, তাহলে একটা হোল এদিকে যাবে, একটা ইলেকট্রন এদিকে আসবে, নিজেদের মধ্যে রিকয়েন্সাইল হবে, অর্থাৎ এদের মধ্যে প্রবাহে একটা সমতা স্থাপন হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে নিঃশেষিত অঞ্চলে কিন্তু পুরোপুরি অ্যাবলিশ হয়ে যাবে। এরপরও যদি বিভব প্রাচীরের মানটাকে বাড়ানো হয়, বাইরে যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করছি তার মান যদি বাড়ানো হয়, তখন এই বাহকগুলো মুখ্য বাহকগুলো কিন্তু একটা ফ্লো শুরু হয়ে যাবে। কি, জাংশনকে ক্রস করে তারা ফ্লো হতে শুরু করবে। তা যতক্ষণ পর্যন্ত এই বাইরে থেকে আমি যে বায়াসিং করেছিলাম, এই বায়াসিং ভোল্টেজটা এই পোটেনশিয়াল বেরিয়ার লিখেছিলাম, সেই পোটেনশিয়াল বেরিয়ার সমান না হচ্ছে বা তার থেকে বেশি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো মুখ্য বাহক কিন্তু ফ্লো ঘটবে না, কারণ এই পোটেনশিয়াল বেরিয়ার সেটা বাধা দেবে। যখন এই তড়িৎ ক্ষেত্রের মানটা এর থেকে বেশি হয়ে যাবে, অটোমেটিক তখন ফ্লো হতে শুরু করবে। তখন কি হবে, যে হোলগুলো এই দিক থেকে এই দিকে চলে যাবে। আমি ছবি তাহলে মুছে পরিষ্কার করে রাখি। অর্থাৎ আমি ধরে নিলাম যে পোটেনশিয়াল বেরিয়ার শেষ হয়ে গেছে। তাহলে এটা ছিল জাংশনটা, ছিল পিএন জাংশনটা ছিল, এটা জাংশন ছিল, এইটা ছিল পি টাইপ, এটা ছিল এন টাইপ। আমি বায়াসিং করেছি, পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ। মুখে বলবে, পড়াশোনা মুখে বলাই বা অভ্যাস করবে, তাতে ভুল হবে না। তাহলে এই দিকে হোলগুলো এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটবে। তাহলে এইখানে দেখো পি থেকে পজিটিভ আধান থেকে এই বিকশিত হবে নেগেটিভ যে মেরু, সেই নেগেটিভ মেরু থেকে ভাবো প্রথমে ব্যাটারি নেগেটিভ মেরু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে ইলেকট্রন এই যে গেল, এইখানে গিয়ে একটা ইলেকট্রন ঢুকবে। তাহলে এখানে যখনই একটা ইলেকট্রন ঢুকলো, তাহলে একটা ইলেকট্রন এই অঞ্চলে বেশি হয়ে গেল। এইখানে কখন ঢুকবে, যখন এই ইলেকট্রনটা চলে এসছে এই দিকে, এই ইলেকট্রন এই দিকে চলে এলে তখন ব্যাটারি নেগেটিভ মেরু থেকে একটা ইলেকট্রন দিকে ঢুকবে। যতক্ষণ এখানে ইলেকট্রন লস না হচ্ছে, না বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ এখানে ইলেকট্রন কিন্তু ঢুকতে পারছে না। তাই আমি ধরে নিলাম যে প্রথমে এই এন টাইপ থেকে একটা ইলেকট্রন দিয়ে গেল, যে একটা হোলের সঙ্গে রিকয়েন্সাইল সংযোজন ঘটে গেল। তাহলে এখানে একটা হোল কমে গেল, এখানে একটা ইলেকট্রন কমে গেল। এই যে একটা ইলেকট্রন কমে গেল, সেই ঘাটতিটাকে মেটানোর জন্য ব্যাটারি নেগেটিভ মেরু থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে এন টাইপে ঢুকলো, অর্থাৎ এখানে সেই ইলেকট্রনের ঘাটতিটা কিন্তু মিটিয়ে দিল। কিন্তু এখানে হোলের ঘাটতি থেকেই গেল। তখন কি হবে, এইখানে যে পরমাণু ছিল, এখানে পরমাণু সমযোজী বন্ধন যে ছিল, সেই সমযোজী বন্ধন দুটো ইলেকট্রন ছিল, সেই সমযোজী বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা ইলেকট্রন বেরিয়ে চলে আসবে এই দিকে, দিয়ে ব্যাটারি পজিটিভ মেরুতে ঢুকে যাবে। তা যখনই একটা ইলেকট্রন বেরিয়ে চলে এলো, এখানে একটা ইলেকট্রন অ্যাবসেন্স, অর্থাৎ ইলেকট্রন অ্যাবসেন্স আমি আগে দিন বলেছিলাম হোল সৃষ্টি হবে। অর্থাৎ যখনই ইলেকট্রন এখানে বেরিয়ে চলে এলো, এখানে একটা হোল কিন্তু জেনারেট করলো, একটা হোল জেনারেট করলো, সেই হোলটাই হোলের ঘাটতি মিটিয়ে দিল। তাই কি হলো দেখো, এর ভিতরে ইলেকট্রন বা এখানে মুখ্য বাহক হচ্ছে ইলেকট্রন, এখানে মুখ্য বাহক হোল, এই ইলেকট্রন বা হোল কোনোটার সংখ্যা কিন্তু কোনো পরিবর্তন ঘটলো না। হলো কি, এইখানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, আবার একটা ইলেকট্রন ঢুকে গেল। অর্থাৎ এই পিএন জাংশনের মধ্য দিয়ে, এই পিএন জাংশন বললাম, এই পিএন জাংশনের মধ্য দিয়ে মুখ্য বাহকের আদান প্রদানের জন্য কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হয়ে গেল।
কোন দিকে তড়িৎ প্রবাহ হবে? আমরা জানি যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ ঘটে। তো ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে? এই দিক থেকে এই দিকে ইলেকট্রন প্রবাহ করছে, তো আমাদের তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? ঠিক উল্টো দিকে হবে। এটা চাই। অর্থাৎ এই সমবায়ের ক্ষেত্রে কিন্তু পি টাইপ থেকে আমি যেভাবে বায়াসিং করেছি তাতে পি টাইপ থেকে এন টাইপের দিকে একটা তড়িৎ প্রবাহ শুরু হয়ে গেল। ভালো খেয়াল করো যে জাংশন যে কেলাসটার মধ্যে সেমিকন্ডাক্টর যে কেলাস নিয়েছিলাম সেই কেলাসের মধ্যে জাংশন স্তরটাকে অতিক্রম করে কাদের জন্য তড়িৎ প্রবাহ ঘটছে? মুখ্য বাহকের আদান প্রদানের জন্য তড়িৎ প্রবাহ ঘটছে। অর্থাৎ এই কেলাসের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য মূলত মুখ্য বাহকগুলোই অংশগ্রহণ করে বা মুখ্য বাহকগুলোই দায়ী। কিন্তু বহির্বর্তনীতে ইলেকট্রনের মাধ্যমে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়। ইলেকট্রনের সঞ্চালনশীলতা ইলেকট্রন গমন করার জন্য কিন্তু তড়িৎ প্রবাহ চলে। অর্থাৎ কেলাসের মধ্যে তড়িৎ প্রবাহ ঘটছে মুখ্য বাহকের আদান প্রদানের জন্য, আর বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটছে জাস্ট ইলেকট্রনের ফ্লো হওয়ার জন্য। তাহলে এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ শুরু হচ্ছে। এবার দেখো, যদি আমি এই বাইরে যে বায়াসিং করেছিলাম তার ভোল্টেজের মানটা বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে? বাড়িয়ে দিলে অটোমেটিক বেশি সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করবে, বেশি মুখ্য বাহক আদান প্রদান করবে, কারেন্টের মানটা বাড়বে। অর্থাৎ সম্মুখবর্তী যে কারেন্ট পাবো, সম্মুখ বায়াসের কারেন্ট পাবো, তার মানটা কিন্তু বেড়ে যাবে। এটা হলো সম্মুখ বায়াসের মূল বক্তব্য। এরপর যেটা আছে বিপরীত বায়াস বা রিভার্স বায়াস। রিভার্স বায়াস বা বিপরীত বায়াস, সেটা কি? সব একই, শুধু এই ব্যাটারি পোলারিটি চেঞ্জ করে দেবে। এটাকে মনে রাখার দরকার নেই, যেমন একটাকে মনে রাখবে তাহলে অপরটা মনে থাকবে, দুটোকে মনে রাখলে দিলে একটু যদি জড়িয়ে দিতে পারো। বিপরীত বায়াস যদি আমি আগে মনে করো যে এটা যে পিএন জাংশন ছিল, এটা পি টাইপ ছিল, এটা এন টাইপ ছিল, এখানে কি ছিল? হোল। সরি, একটু ডিপ্লাসের লেয়ারটা দেখা একটু। এটা ছিল ডিপ্লাসের লেয়ারটা ছিল, এইদিকেও ডিপ্লাসের লেয়ার ছিল, এখানে একটা ইলেকট্রন, এখানে কি ছিল? সেই বিভব প্রাচীরটা ছিল, ঠিক আছে। এবারে বাইরে থেকে বায়াসিং করছি। বাইরে থেকে কি ব্যাটারি দেবো? বায়াসিং করা মানে তড়িৎকে তো প্রয়োগ করা। আমি কি করেছিলাম? সম্মুখ বায়াসে পি ফর পজিটিভ, তাহলে কিন্তু উল্টো হবে, পি ফর নেগেটিভ, এন ফর পজিটিভ করে হবে। এই যে বায়াসিং করলাম, এই বায়াসটা হচ্ছে বিপরীত বায়াস। অর্থাৎ পি এর দিকে ব্যাটারি নেগেটিভ পোলারিটি দেবো আর এন এর দিকে পজিটিভ পোলারিটি দেবো। এইবার কি ঘটনা ঘটবে দেখো, এখানে নেগেটিভ মানে নিম্ন বিভব, এখানে কি আছে? হোল, ধনাত্মক বিভব আহিত। তারা কি করবে? তাহলে এই ধনাত্মক নিম্নতে আকর্ষিত হবে। আগে যে ঠেলা খাচ্ছিল সেটা ঠেলা নয়, আকর্ষণ ঘটবে। ফলে হোলগুলো কিন্তু আস্তে আস্তে এই দিকে সরে আসতে চাইবে, অর্থাৎ হোলের মুভমেন্ট হবে এই দিক থেকে এই দিকে। ঠিক একইভাবে এটা পজিটিভ, এটা ইলেকট্রন, ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে এই দিক থেকে এই দিকে। তাহলে কি হলো? যখনই হোল এদিকে চলে এলো, তাহলে এই স্তরটা যে ডিপ্লেশন লেয়ার ছিল সেই স্তরটাকে চাপ কম হতে হবে। তারপরে কি হবে? স্তরটা আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ বিভব প্রাচীরের মানটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। যখনই এই বিভব প্রাচীর পোটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ যেটা সেটা বেড়ে যাচ্ছে, তখন আর কোনো দেখো ইলেকট্রনের মুভমেন্ট, এখানে মুখ্য বাহক ইলেকট্রন তার মুভমেন্ট কিন্তু এইদিকে হচ্ছে, এখানে হোল তার মুভমেন্ট কিন্তু এইদিকে হচ্ছে। অর্থাৎ কোনো মুখ্য বাহকেরই কিন্তু জাংশনটাকে ক্রস করার কিন্তু টেন্ডেন্সি থাকছে না, তার কিন্তু জাংশন থেকে সরে আসছে, অর্থাৎ এই লেয়ারটা আস্তে বেড়ে যাচ্ছে। ফলে আমরা কিন্তু বহির্বর্তন যে এই মুখ্য বাহকের জন্য কোনো তড়িৎ প্রবাহ পাবো না। যদি মুখ্য বাহকগুলো জাংশনটাকে ক্রস করতো তাহলে আমরা তড়িৎ প্রবাহ পেতাম। জাংশনটাকে ত্যাগ করে চলে আসছে মুখ্য বাহকগুলো, তাদের মুখ্য বাহক এই জাংশনটাকে ক্রস করার কোনো টেন্ডেন্সি নেই। ফলে এর ভিতরে কিন্তু কোনো মুখ্য বাহকের জন্য কোনো তড়িৎ প্রবাহ ঘটবে না। কিন্তু এখানে যে মাইনরিটি ক্যারিয়ার আছে, মাইনরিটি ক্যারিয়ার কি আছে? আমি একটা মুছি বোঝার স্বার্থে কি নিচেটা মুছছি, এখানেও নিচে মুছছি না, তাই এখানে মাইনরিটি ক্যারিয়ার কি? এন টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, এখানে মাইনরিটি ক্যারিয়ার হোল, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন। তাদের ঘটনা কিন্তু উল্টো হবে। দেখো কিরকম? নেগেটিভ, এও নেগেটিভ আধান আহিত, এই ইলেকট্রন এই নেগেটিভ আধানের জন্য কি হবে? ঠেলা বিকর্ষণ বর্ণন করবে, তাহলে এই ইলেকট্রন কিন্তু এই জাংশনটাকে ক্রস করার টেন্ডেন্সি থাকবে। ঠিক একই হবে এই হোলের কিন্তু এই জাংশনটাকে ক্রস করার টেন্ডেন্সি থাকবে। যখনই জাংশন ক্রস করতে পারলো তার মানে এই
সংখ্যালঘু বাহু তারা কিন্তু এই কেলাসের মধ্য দিয়ে কিন্তু গতিশীল হয়ে গেল, অর্থাৎ এই বহির্বর্তনীতে আমরা একটা কারেন্ট পাবো। কোন দিকে না, হোল ইলেকট্রন এদিকে যাচ্ছে, তাহলে এই দিক থেকে এই দিকে একটা কারেন্ট পাবো। ইলেকট্রন এদিকে যাচ্ছে, ইলেকট্রন মুভমেন্ট হচ্ছে এই দিক থেকে এই দিকে, হোলের মুভমেন্ট উল্টো দিকে, তাহলে আমরা হোলের দিক মুভমেন্টের দিকে একটা কারেন্ট পাবো। এই যে কারেন্ট, এটা হচ্ছে বিপরীত প্রবাহ। বিপরীত প্রবাহ। এইবার প্রশ্ন আসছে, এই বিপরীত প্রবাহের মানটা কেমন হবে? আমরা দেখেছিলাম সম্মুখ বায়াসের ক্ষেত্রে কিন্তু মেজরিটি কেরিয়ারের জন্য মূল কারেন্ট ছিল, এবং সেই কারেন্টের মানটা মোটামুটি মিলি অ্যাম্পিয়ার অর্ডার থেকে আমরা কিন্তু অ্যাম্পিয়ার অর্ডারও পেতে পারি। সম্মুখ বায়াসের ক্ষেত্রে যে কারেন্টের মানটা পেলাম সেটা মিলি অ্যাম্পিয়ার থেকেও কিন্তু রেঞ্জ থেকেও কিন্তু আমরা অ্যাম্পিয়ার রেঞ্জও পৌঁছাতে পারি আমরা এই বায়াসিং ভোল্টেজ ডিপেন্ড করে। কিন্তু এই ক্ষেত্রে যে বিপরীত প্রভাব পাচ্ছি এটা কিন্তু মোটামুটি খুব বেশি হয় না, ওই মাইক্রো অ্যাম্পিয়ার বা তারও কম ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারে। তাই মাইক্রো অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারে পাই। এবার প্রশ্ন আসছে, এই কারেন্টের মানটাকে আমরা বাড়াতে পারি? উত্তর হবে না। কেন পারি না? কারণ এই যে কেলাসটা পেয়েছি সেই কেলাসের সংখ্যালঘু বাহকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট। সংখ্যালঘু বাহকের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, খুব কম, এবং সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। উষ্ণতাকে যদি বাড়ানো হয় তবে সমযোজী বন্ধন এখানে এখানে ভাঙবে, নতুন করে ইলেকট্রন হোল যুগ্ম তৈরি হবে, তখন আমি কিন্তু মাইনরিটি কেরিয়ারটাকে পাবো। যদি তাপমাত্রা নির্দিষ্ট করে দেয়, নির্দিষ্ট তাপমাত্রায় যদি আমরা এক্সপেরিমেন্টটা করি, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় এই মাইনরিটি কেরিয়ার সংখ্যা কিন্তু নির্দিষ্ট। তো অটোমেটিক যারা কারেন্টটাকে তৈরি করবে, মানে কারেন্ট যাদের গতিশীলতার জন্য তড়িৎ প্রবাহ হবে তাদের সংখ্যাটা যদি নির্দিষ্ট হয়ে যায় তাহলে কি হবে, অটোমেটিক এই কারেন্টের মানটা নির্দিষ্ট হয়ে যাবে। অর্থাৎ কারেন্টের মানটা বাইরে তড়িৎ ক্ষেত্রের উপর কিন্তু ডিপেন্ড করছে না। তড়িৎ ক্ষেত্রের মান বাড়িয়ে গেলাম কিন্তু কারেন্টের মান কিন্তু ফিক্সড হয়ে গেছে, অর্থাৎ সম্পৃক্ত মানে পৌঁছে গেছে। তাহলে এই কারেন্টটা বলা হয় বিপরীত সম্পৃক্ত প্রবাহ। বিপরীত সম্পৃক্ত প্রবাহ, যার মান মোটামুটি মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডার থেকে মোটামুটি ন্যানো অ্যাম্পিয়ার অর্ডার হতে পারে। আবার বলছি যে এই বিপরীত সম্পৃক্ত প্রবাহ কেন হলো? বিপরীত বায়াস প্রয়োগ করেছিলাম, তার ফলে শুধুমাত্র মাইনরিটি কেরিয়ার জন্য কারেন্টটা পেলাম, এবং সেই কারেন্টের মানটা নির্দিষ্ট তাপমাত্রাতে নির্দিষ্ট সংখ্যক মাইনরিটি কেরিয়ার জন্য তৈরি হচ্ছে। ফলে এই কারেন্টের মানটা কিন্তু আমরা কিন্তু আর বাইরের তড়িৎ ক্ষেত্রের প্রভাবও কিন্তু আমরা বাড়াতে পারছি না, একটা নির্দিষ্ট মানে পৌঁছে যায়। সেই কারণে এই কারেন্টটা হচ্ছে বিপরীত সম্পৃক্ত প্রভাব, যার মান মোটামুটি মাইক্রো অ্যাম্পিয়ার থেকে ন্যানো অ্যাম্পিয়ার অর্ডার হয়। তা দেখো আমরা যে দুটো বায়াস শিখলাম, একটা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস, এই দুটো বায়াসের ক্ষেত্রে প্রথম প্রশ্ন আসবে যে কোন ক্ষেত্রে কারেন্টের মানটা বেশি পেলাম। আমি বললাম ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে মোটামুটি মিলি অ্যাম্পিয়ার অর্ডার থেকে কখনো কখনো আমরা অ্যাম্পিয়ার অর্ডারও পেতে পারি, কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে মাত্র মাইক্রো অ্যাম্পিয়ার থেকে ন্যানো অ্যাম্পিয়ার অর্ডার কারেন্ট হয়। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে আমরা কিন্তু রেকটিফিকেশনের কাজে ব্যবহার করতে পারি। এই বৈশিষ্ট্যটাকে আমরা রেকটিফিকেশনের কাজে ব্যবহার করতে পারি, সেটা পরে বলছি। এইবার যেটা যাচ্ছি যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস বললাম, এতে পারস্পরিক তুলনাটা করে নেব। দেখো আমি একদিকে লিখি ফরওয়ার্ড বায়াস, এখানে লিখছি আমি সংক্ষেপে লিখছি এ বি ফরওয়ার্ড বায়াস, আর হচ্ছে আর বি রিভার্স বায়াস। 1 নম্বর পয়েন্ট, ফরওয়ার্ড বায়াস কি দেখলাম আমরা, যে বাইরে থেকে যখনই বায়াসিং করলাম বিভব প্রাচীর পোটেনশিয়াল ব্যারিয়ার তার মানটা কমে গেল, কিন্তু রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হলো, সেই বিভব প্রাচীর বা পোটেনশিয়াল ব্যারিয়ার বেড়ে গেল। তো আমি লিখতে পারি যে পোটেনশিয়াল ব্যারিয়ার তার মানটা কমছে, আমি ইন্ডিকেশন চিহ্ন ব্যবহার করছি। এই ক্ষেত্রেও পোটেনশিয়াল ব্যারিয়ার তার মানটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ বিভব প্রাচীরের মানটা বেড়ে গেল। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ডিপ্লেশন লেয়ার, নিঃশেষিত অঞ্চল বললাম। ফরওয়ার্ড বায়াসের নিঃশেষণ চাপ দুদিক থেকে চাপ ঠেলা খেলো নিঃশেষণ বের থেকে আস্তে কমতে কমতে 0 হয়ে গেল, অর্থাৎ ডিপ্লেশন লেয়ার সেটা কি হচ্ছে, কমছে। এখানেও 2 নম্বর ডিপ্লেশন লেয়ার ঠিক উল্টো, এটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার মানটা কমছে, রিভার্স বায়াসের ক্ষেত্রে ডিপ্লেশন লেয়ার মানটা বাড়ছে। 3 নম্বর, দেখো যখন ফরওয়ার্ড বায়াসিং করলাম মুখ্য বাহুগুলো কিন্তু ওই জাংশন ক্রস করার টেন্ডেন্সি শুরু হলো, জাংশন ক্রস করলো এবং কারেন্টের মানটা কিন্তু
বাড়তে শুরু করলো, আমি বাইরের তড়িৎ ক্ষেত্র বাড়াচ্ছি, কারেন্টের মানটা বাড়ছে। তা কারেন্টের মানটা বাড়ছে মানে বলতে পারবো যে ওই জাংশনের যে দুই অঞ্চলে যেটা ডিপ্লেশন বলছিলাম সেই অংশে রোধের মানটা কমছে, অর্থাৎ নিম্ন রোধের মতো আচরণ করতে শুরু করলো। অর্থাৎ রোধের মান রেজিস্ট্যান্সের মানটাও কিন্তু কমে গেল। এই ক্ষেত্রে মুখ্য বাহকগুলো আসতেই পারলো না, তারা কিন্তু সরে গেল। অর্থাৎ আমি বলতে পারবো মুখ্য বাহক মানে কারেন্ট পেলাম না, কারেন্ট জিরো, মানে রেজিস্ট্যান্সের মানটা হাই হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্যান্স এই ক্ষেত্রে বেড়ে গেল। এই ক্ষেত্রে ওই সংযোগস্থল দুই প্রান্তে রেজিস্ট্যান্স মানটা কমছে, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্স মানটা বেড়ে গেল। 4 নম্বর, যদি বাইরের তড়িৎ ক্ষেত্র ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে বাড়ানো হয়, যে কারেন্টের মানটা পেলাম সেটা এক্সপোনেনশিয়ালি বাড়বে, সূচকীয় সূত্র মেনে বাড়বে। কারেন্টের মানটা যেটা বাড়লো সেটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে, অর্থাৎ সূচকীয় সূত্র মেনে বাড়ছে। আমি লিখতে পারবো যে কারেন্ট এটাও কিন্তু এক্সপোনেনশিয়ালি বাড়ছে। এই ক্ষেত্রে কারেন্টের মানটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট থাকলে বাইরে তড়িৎ ক্ষেত্র হবে, কারেন্টের মানটা কিন্তু হেরফের হলো না, বিপরীত সম্পৃক্ত প্রবাহটা কিন্তু গণ্য নয়। মুখ্য বাহকের জন্য কারেন্টের কথা বলা হচ্ছে। কারণ মুখ্য বাহকের কারেন্ট এটা কিন্তু আর বাড়তে পারলো না, এটা কিন্তু ফিক্সড, অর্থাৎ মুখ্য বাহকের কারেন্ট পেলামই না। কারেন্ট এখানে কি হবে, মোটে মুখ্য বাহকের কারেন্ট জিরো বলতে পারে। মুখ্য বাহক মেজরিটি ক্রিয়ার জন্য কারেন্টের মানটা শূন্য, অর্থাৎ তার কিন্তু ক্রস করলো না, কারেন্ট পেলাম না। আরেকটা যেটা বললাম যে ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে কারেন্টের মানটা মোটামুটি মিলি অ্যাম্পিয়ার অর্ডার থেকে অ্যাম্পিয়ার অর্ডারে হতে পারে, আর রিভার্স ব্যাসের ক্ষেত্রে একটু আগে বললাম যেটা মোটামুটি মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডার থেকে ন্যানো অ্যাম্পিয়ার অর্ডার হতে পারে। তাহলে যে ফরওয়ার্ড ব্যাস ও সম্মুখ ব্যাস যে শিখলাম তার সারাংশটা আমরা মোটামুটি এই ছকের মাধ্যমে লিপিবদ্ধ করতে পারি। ওকে, এইবার যেটা আসছি আমরা ভিআই ক্যারেক্টারিস্টিক। আমরা যে কারেন্ট একদিকে ভোল্টেজ বাইরে থেকে বায়াসিং করছি, বায়াসিং ভোল্টেজ সাপেক্ষে কারেন্ট আমারটা কেমন পরিবর্তন হয় দেখো, সেইটা আমরা ছবি আঁকি একটা। আমরা আমাদের হাতে কি চেঞ্জ করব না বায়াসিং ভোল্টেজটা চেঞ্জ করব। অর্থাৎ আমরা বায়াসিং ভোল্টেজ হচ্ছে স্বাধীন চল, আর তার সাথে পরিবর্তন হবে কে না কারেন্টটা পরিবর্তন হবে সেটা পরাধীন চল। অর্থাৎ বায়াসিং ভোল্টেজ মানে বিভব এটাকে ভি এইদিকে প্লট করছি, আর তার সঙ্গে তড়িৎ প্রবাহ এটা বলছি আই, এদিকে প্লট করলাম। অর্থাৎ বিভিন্ন ভোল্টেজ আমি বায়াসিং ভোল্টেজ দিচ্ছি, সেই বায়াসিং ভোল্টেজ বিভিন্ন ভোল্টেজ প্রয়োগ করার ফলে কারেন্টের মানটা কেমন পরিবর্তন হবে, যে লেখাটা পাবো সেই লেখাটা বলা হয় পিএন সংযোগের ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক। পিএন সংযোগের ক্ষেত্রে ভিআই ক্যারেক্টারিস্টিক। আমি প্রথমে কি বললাম, যদি সম্মুখ বায়াস প্রয়োগ করি, এই যেটা আমাদের সম্মুখ বায়াসের ক্ষেত্রে মনে করে লিখছি সম্মুখ ব্যাসের ক্ষেত্রে কি হবে বললাম প্রথমেই যে পোটেনশিয়াল ব্যারিয়ার ছিল, সেই পোটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজটাকে যদি যতক্ষণ না শেষ হচ্ছে জিরো হচ্ছে তারপর কিন্তু কারেন্টের মানটা বাড়ানো যাবে না। অর্থাৎ আমরা পোটেনশিয়াল ব্যারিয়ার থেকে একটা কারেন্ট কিন্তু হুড়ুর কথা এক্সপোনেনশিয়ালি বাড়বে। অর্থাৎ জিরো থেকে ভোল্টেজ বাড়াচ্ছি, ফরওয়ার্ড ব্যাস করছি, বাড়তে হচ্ছে যে ভোল্টেজে আসার পর কারেন্টের মানটা বাড়তে শুরু করলো সেই ভোল্টেজটাকে বলা হয় কাটিং ভোল্টেজ বা নি ভোল্টেজ। কাটিং ভোল্টেজ বা নি ভোল্টেজ যেটা আমি প্রথম বলেছিলাম জার্মানির ক্ষেত্রে মোটামুটি ওই 0.6 থেকে 0.7 এর মাঝামাঝি হয় সিলিকনের ক্ষেত্রে, আর জার্মানির ক্ষেত্রে 0.2 থেকে 0.3 হয় মোটামুটি আর কি। অর্থাৎ এই যে কাটিং ভোল্টেজ বললাম ভি কাটিং ভোল্টেজ, এটার মান হচ্ছে জার্মানির ক্ষেত্রে মোটামুটি 0.6 ভোল্ট টু 0.7 ভোল্ট এর মাঝামাঝি মান থাকবে, সরি সিলিকনের ক্ষেত্রে মান থাকবে, আর জার্মানির ক্ষেত্রে হবে এটা 0.2 ভোল্টেজ থেকে 0.3 ভোল্টেজ। অর্থাৎ এই ভোল্টেজের পর কারেন্টের মানটা আমি প্রথমেই বলে যেটা আগে বললাম যে এক্সপোনেনশিয়ালি বাড়তে শুরু করবে, সূচকীয় সূত্র অনুযায়ী বাড়তে শুরু করবে। তাহলে এই দিকে সম্মুখ বায়াস, এবার যদি আমি বিপরীত বায়াস করি, অর্থাৎ ভোল্টেজকে আমি বিপরীত দিকে বাড়াচ্ছি, মুখ্য বাহকের আমি আগে বলেছি বিপরীত বায়াসের ক্ষেত্রে মুখ্য বাহকের জন্য কারেন্ট পাবো না, পাবো কাদের জন্য শুধুমাত্র মাইনরিটি এরিয়ার জন্য কারেন্টটা পাবো। তাহলে মাইনরিটি এরিয়ার জন্য কারেন্ট কি হবে
সেই কারেন্টের মানটা একটা নির্দিষ্ট মানে থাকবে, অর্থাৎ মাইনাস কারেন্টটা একটা নির্দিষ্ট মানে থাকবে বলে দিয়ে দেখা যাবে যে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, সেটা আজকে একটু ছুঁয়ে দিয়ে যায়, পরের ক্লাসে এটা ডিটেলস ব্যাখ্যা করা হবে। যে ঋণাত্মক বিভব যদি বাড়াতে থাকা হয়, দেখা যাচ্ছে যে এই সম্পৃক্ত প্রবাহের মানটা বাড়ছে না, কিন্তু বাড়াতে বাড়াতে যখন নির্দিষ্ট মানে যদি পৌঁছে যায়, তখন দেখা যাবে যেইখানে গিয়ে এই ভোল্টেজটা এই কারেন্টটা হুড় করে বাড়তে শুরু করবে। জানো এইখানে মনে হচ্ছে ব্রেকডাউন ঘটে, গাড়ির যেমন ব্রেকডাউন ঘটলে গাড়িকে আর যেমন কন্ট্রোল করা যায় না, এইখানে মনে হচ্ছে ব্রেকডাউন ঘটে গেছে, ফলে আর কারেন্টের মানটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। যে বিশেষ ঋণাত্মক ভোল্টেজের জন্য এই ব্রেকডাউনটা ঘটে, মানে এই যে ঘটনা বলছে আর কি, এইটা হচ্ছে জেনার ব্রেকডাউন, নাম শুনে থাকবে, পরের ক্লাসে বলবো যে এই যে ঘটনা ঘটছে, ব্রেকডাউন ঘটছে, এই ব্রেকডাউনের জেনার ব্রেকডাউন, এবং এই যে ভোল্টেজ হচ্ছে সেই ভোল্টেজকে বলে জেনার ভোল্টেজ। যে বিপরীত, অবশ্যই বিপরীত বায়াস লিখছি আমরা, বিপরীত বায়াস, এই ঘটনাটা কিন্তু বিপরীত বায়াসের ক্ষেত্রে প্রযোজ্য। তা বিপরীত বায়াসে থাকলে যে পার্টিকুলার ভোল্টেজে এলে কারেন্টের মানটা হুড় করে বাড়তে শুরু করে, অর্থাৎ ব্রেকডাউন ঘটে যায়, সেই ভোল্টেজ হচ্ছে জেনার ব্রেকডাউন ভোল্টেজ। অর্থাৎ এই যে জেনার ডায়োড, যখন এই ঘটনা ঘটবে এর একটা পার্টিকুলার কন্ডিশন তৈরি করতে হয়, অর্থাৎ পি টাইপ এন টাইপ যেটা ডোপিং করছে নাকি, সেটা ডোপিংয়ের মাত্রা বাড়িয়ে এবং আরও কিছু বৈশিষ্ট্য থাকার জন্য তোমার আলাদা করে তৈরি করা হয়, এবং এই যে পেলাম এই ডায়োডটাকে তোমার বলা হবে জেনার ডায়োড, শুধুমাত্র এই বৈশিষ্ট্যকে কাজে লাগানোর জন্য এই ডায়োডটা জেনার ডায়োড। কি করা হয়, এটাকে ভোল্টেজ সুস্থিতকরণের কাজে আমরা ব্যবহার করি, হয়তো পরের ক্লাসে ডিটেলসে বলবো। তাহলে বিপরীত বায়াসের ক্ষেত্রে কারেন্টের মানটা কিন্তু মোটামুটি ফিক্স থাকে, দিয়ে একটা নির্দিষ্ট ভোল্টেজে কারেন্ট হুড় করে বাড়ে। তাহলে এই যে লেখটা পেলাম কার সাপেক্ষে, বিভবের সাপেক্ষে কারেন্টের, কোন কারেন্টের না মুখ্য আধান বাহক বা মেজরিটি ক্যারিয়ার জন্য যে কারেন্ট, তার যে লেখটা পেলাম এইটাকে বলে ভিআই ক্যারেক্টারিস্টিক। কার না পিএন সংযোগ ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক হলো এইটা। এইবার যেটা যাচ্ছি যে আমরা পিএন সংযোগ ডায়োডকে কিভাবে ব্যবহার করব, আমি দেখালাম যে পিএন সংযোগে পেলাম। এবার এই পিএন সংযোগটাকে আমরা পিএন জাংশন ডায়োড বলি, অর্থাৎ পিএন জাংশন ডায়োড, অর্থাৎ পিএন জাংশনটাকে আমরা পিএন জাংশন ডায়োড হিসাবে ট্রিট করি। ডায়োডের কাজ কি, ডায়োডের নাম তোমরা শুনেছ আগে, ডায়োড মানে ভাল্ব। ভাল্ব কি না প্রবাহকে একমুখী করে, বিভিন্ন নাম শুনে দেখবে, যাদের বাড়িতে হ্যান্ড টিউবওয়েল আছে নাম চেক ভাল্বের নাম শুনে থাকবে দেখবে। সেই চেক ভাল্বটা কি করে না নিচে থেকে জলটাকে উপরে উঠতে সাহায্য করে, কিন্তু উপরে জলটাকে নিচে থেকে নামতে দেয় না। যদি কোনো কারণে চেক ভাল্বটা শুকিয়ে যায়, তখন দেখবে কলের টিউবওয়েলে জলটা নিচে নেমে যাচ্ছে, তখন উপর থেকে জল ঢেলে দিয়ে অনেকক্ষণ পাম্প করার পর সেই চেক ভাল্বটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে আবার সেটা কর্মক্ষম থাকে। অর্থাৎ এই যে ভাল্ব, আবার দেখবে মানে জীবন বিজ্ঞান বায়োলজিতে পড়েছো, হার্টের বিভিন্ন ভাল্ব আছে, সে দ্বিপত্র কপাটিকা, ত্রিপত্র কপাটিকা, এইগুলো সব ভাল্বের বাংলা কথা যে কপাটিকা, এগুলো কি করে না রক্তের প্রবাহটাকে নিয়ন্ত্রণ করে, একমুখী করে। এই ক্ষেত্রে যে ভাল্ব, ডায়োড ভাল্ব, সে কি করে না তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ, তড়িৎ প্রবাহকে একমুখী করে। তাহলে আমরা সেই পিএন জাংশনকে কাজে লাগিয়ে আমরা সেই ভাল্বের কাজটা করতে পারি, অর্থাৎ প্রবাহকে একমুখী করতে পারি, সেখানে পিএন জাংশন ডায়োড ভাল্ব। সেটা কিভাবে করি দেখো, তার নিয়ম হচ্ছে যে প্রথমে অর্ধ তরঙ্গ একমুখী কারক। একমুখী কারকটা কি, এই যে প্রসেসটা বললাম যে আমার যে কোনো একমুখী করব, ডায়োডের ফাংশনটাকে নিয়ে আসবো যার যে ব্যবস্থার মাধ্যমে, সেই ব্যবস্থাকে বলা হয় রেকটিফায়ার বা একমুখী কারক। রেকটিফায়ার বা একমুখী কারক। এবার আমরা প্রথম বলছি যে দু রকমের রেকটিফায়ার হয়, রেকটিফিকেশন দুভাবে করা যায়, একটা হাফ ওয়েভ রেকটিফিকেশন আর ফুল ওয়েভ রেকটিফিকেশন, অর্ধ তরঙ্গ একমুখী কারক আর পূর্ণ তরঙ্গ একমুখী কারক। তাহলে প্রথমে আমরা বলি যে হাফ ওয়েভ রেকটিফিকেশনটা কি। তাহলে এক নম্বর বলছি হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্ধ তরঙ্গ একমুখী কারক। অর্ধ তরঙ্গ একমুখী কারক, অর্থাৎ একমুখী করব, কার একমুখী করব, কারেন্ট একমুখী করব। যে কারেন্ট একমুখী হয়েছে তাকে তার একমুখী করার প্রয়োজন নেই। অর্থাৎ আমরা কারেন্টের দুভাবে নাম শুনি দেখবে যে এসি আর ডিসি। এসি মিনস অল্টারনেটিং কারেন্ট আর ডিসি মিনস ডিরেক্ট কারেন্ট। অর্থাৎ এই ডিরেক্ট কারেন্ট কিন্তু প্রবাহের সময় একমুখী নির্দিষ্টমুখী হয়, এসিতে প্রবাহের মুখটা চেঞ্জ হয়।
তা ডিসি যদি একমুখী আগে থেকে হয়ে আছে তো তাকে নিয়ে আর মাথা ব্যথা নেই, আমরা করবো কি এসি কারেন্টটাকে আমরা একমুখী করার চেষ্টা করব। কিভাবে করি সেটা আমরা শিখবো। বেশ, এর সঙ্গে বলে দিই একটা জিনিস মিস করে গেছি, এই যে পিএন জাংশন বলছিলাম, পিএন জাংশন তার সিম্বলটা কি, এটা ত্রিভুজ আকার চিহ্ন দেবে এই করে এইটা হচ্ছে পি টাইপ, এইটা হচ্ছে এন টাইপ, এটা বলতে ভুলে গেছিলাম। অর্থাৎ ত্রিভুজের চিহ্ন দিয়ে দাগ দিয়ে এই দিকটা হচ্ছে পি টাইপ, এই দিকটা হচ্ছে এন টাইপ, এই যে জিনিসটা পেলাম এটা বলে পিএন জাংশন ডায়োড। অর্থাৎ পিএন জাংশন ডায়োডের সিম্বলিক্যালি এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। ওকে, তাহলে এই পিএন জাংশন ডায়োডকে কাজে লাগিয়ে পিএন জাংশনকে কাজে লাগিয়ে আমরা কিন্তু হাফ ওয়েভ রেক্টিফিকেশন করব। তার সার্কিট এবং দেখি, দেখো এইখানে একটা এসি সোর্স দেওয়া হলো, এখানে একটা পিএন জাংশনকে কাজে লাগালাম, দিয়ে এখানে একটা লোড রেজিস্ট্যান্স দেবো, এখানে নিয়ে চলে আসবো, কানেক্ট করবো, এর অ্যাক্রসে এই যে আরএল লোড রেজিস্ট্যান্স, এর অ্যাক্রসে ভোল্টেজ নেব ভিও, মিন্স ভি আউটপুট, V0 নয়, V0 বলা অভ্যাস করবে না, VO মিন্স ভি আউটপুট, আউটপুট আমরা এই কারেন্টটা পাবো। তাহলে এটা কি, এটা P, এদিকে হচ্ছে N, এটা কি এসি একটা ভোল্টেজ দিলাম। তাহলে এইটা হচ্ছে হাফ ওয়েভ রেক্টিফিকেশনের ডায়াগ্রাম। এবার আমরা একটু শিখি যে কিভাবে ঘটনা ঘটছে। দেখো এই ক্ষেত্রে এদিকে কি, এদিকে আমি প্লট করছি সময়, এইদিকে প্লট করছি সময়, ঠিক এইদিকে প্লট করছি কি বিভব বা ভোল্টেজ। এটা কি ভোল্টেজ, ভি ইন মানে ভি ইনপুট, এইটা কি পাবো না ভি আউটপুট। এই দুটো হচ্ছে ভি ইন, ভি ইনপুট ভোল্টেজ, আর এটা হচ্ছে ভি আউটপুট ভোল্টেজ। সময়টাকে ভাগ করলাম এমনি করে, কেন এই যে এসিটা আমি লিখবো, দেখো যে এসিটা ঠিক এইরকম হয়, এসি বাড়তে বাড়তে এই হলো, এই হলো, এই দিক দিয়ে আবার এই হয়, এটা যে এসি সাইন ওয়েভ বা কোসাইন ওয়েভ যেটা শিখেছো। এবার দেখো ভি ইনপুট, এই যে বললাম এটা একটা পূর্ণ চক্র, এটা যদি টাইম পর্যায়কাল টি হয় তাহলে এইটা হচ্ছে টি বাই 4, এইটা হচ্ছে টি বাই 2, এটা হচ্ছে 3 টি বাই 4, এটা হচ্ছে টি। ছবি যদি আর একটু ছোট করে দিই তোমাদের জিনিসটা আরো বোঝাতে সহজ হবে, এটা আমি ছবিটা আর একটু চেঞ্জ করছি, না এটাকে বলে দিই তাহলে ছবিটা আরো ডিটেলস চেঞ্জ করছি ওখানটায়, কেন লিখলাম যখন বুঝিয়ে দিই ওখানটায়। এবার দেখো এই টোটাল পিরিয়ডটাকে দুটো চক্র, এই একটা অর্ধচক্র, এই একটা অর্ধচক্র। তাহলে এই অর্ধচক্রের এই যে ভোল্টেজ দেখো পজিটিভ, এই অর্ধ ভোল্টেজটা নেগেটিভ। যদি এই ভোল্টেজটাকে পি টাইপে অ্যাপ্লাই করা হয় তাহলে পি এর দিকে পজিটিভ থাকলে কতক্ষণ, এই অর্ধচক্র পজিটিভ থাকলো আর এই অর্ধচক্র নেগেটিভ হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত এই পি এই ফুল পজিটিভ ভোল্টেজটা পেল ততক্ষণ পর্যন্ত এ ফরওয়ার্ড ব্যাস থাকলো। ফরওয়ার্ড ব্যাস থাকার ফলে কি হবে, এর মধ্যে কারেন্ট পাস করবে। কি যখনই পি ঋণাত্মক বিভব পেয়ে গেল এন এর সাপেক্ষে, এ যখন রিভার্স ব্যাস পৌঁছাবে আর কিন্তু কোনো কারেন্ট পাস করবে না। তা যতক্ষণ পর্যন্ত এই হাফ ওয়েভটাই সে ধনাত্মক বিভব পেল সে কিন্তু অ্যাক্টিভ থাকলো, অর্থাৎ ফরওয়ার্ড ব্যাস থাকলো, কারেন্ট পাস করবে। সেই কারেন্ট যখন এর মধ্যে দিয়ে যাচ্ছে, লোড রেজিস্ট্যান্সের মধ্যে যাচ্ছে, তার অ্যাক্রস আমরা ওহমস ল নিই, ভি সমান আই আর, অর্থাৎ আই কারেন্ট যাচ্ছে, তারপর আই ইন্টু আর এল করে ভি0, ভি0টা আমরা লিখতে পারবো যে ভি0 সমান আই ইন্টু আর এল। এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু কারেন্টটাকে পেয়ে মানে ভোল্টেজ আউটপুট ভোল্টেজ পাবো। কখন পাবো, যখন এই পি পজিটিভ থাকবে, অর্থাৎ এই অর্ধচক্রে পাবো। তার ছবিটা আমি আঁকি, এখানে কিন্তু এই অর্ধচক্রে ভোল্টেজটা পেলাম। নেক্সট যে অর্ধচক্র হলো এখানে তো ঋণাত্মক হয়ে গেছে, তাহলে পি নেগেটিভ ভোল্টেজ পেয়ে গেছে, এ পজিটিভ তার সাথে উচ্চ বিভব আছে, এ কিন্তু রিভার্স হয়ে চলে গেল, আর কোনো কারেন্ট পেলাম না। তার আই যদি জিরো হয়ে যায়, ভি জিরো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এর আমরা কারেন্ট পাবো না। তাহলে এইটাকে আমি যেটা বলছিলাম ছবিটাকে আর একটু বাড়াই তাহলে জিনিসটাকে আমরা বুঝতে পারবো। দেখো স্ল্যাবটাকে ভেঙে দিই,
ঠিক সমানভাবে ভাগ করবে, তারপরে ভোল্টেজ পাওয়া যাবে। 1 2 3 4, এখন 4টা করতে হবে, তাহলে একটা পুট পাবো 1 2 3 4। আচ্ছা, আগের মধ্যে এইদিকে সময়টাকে প্লট করছি। এইদিকে আমি কি বললাম যে দুটো ভাগে ভাগ করে নিই। এই দিকটা কি লিখবো, ভি, এই যে লিখছি ভি ইনপুট, আর এই লিখছি ভি আউটপুট। তাহলে এখানে ভি ইনপুট কি ভোল্টেজ সেটা আঁকি, এই একটা হলো, আবার এই একটা পেলাম। এটা কি ছিল, সেই T/4 T/2 3 T/4 টি, আবার সেই পর্যায়ে শুরু হবে কোনটা, ওরা লিখছি না সময় নষ্ট করে। তো দেখো আমি কি বলেছিলাম যে এই অর্ধচক্রে এটা ডায়োডটা কি হলো, ফরওয়ার্ড ব্যাস হলো, তাহলে এখানে আমরা ভোল্টেজটা পাবো। এই অর্ধচক্র কি হলো, রিভার্স ব্যাস চলে গেল, কোনো ভোল্টেজ পেলাম না, কারেন্ট পেলাম না, ভোল্টেজ পেলাম না। ঠিক আবার আবার একটা হাফ সাইকেলে পজিটিভ হলো, এখানে ভোল্টেজটা পাবো। আবার এখানে নেগেটিভ হয়ে গেল, কোনো ভোল্টেজ পাবো না। তো ছবিটা ফলো করে দেখো, এইখানে দুটো ইনপুট মানে এসি কারেন্টের দুটো সাইকেলই কিন্তু ভোল্টেজ ছিল, একটা পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। আমরা আউটপুটে কি পেলাম, শুধুমাত্র অনলি পজিটিভ হাফ সাইকেলে কারেন্ট ভোল্টেজটা পেলাম। নেগেটিভ হাফ সাইকেল ভোল্টেজ কিন্তু আমরা অমিট করতে পারলাম, মুছে দিতে পারলাম, সেখানে একটা রেকটিফিকেশন চলছে। রেকটিফিকেশন হলো কি, হাফ ওয়েভ রেকটিফিকেশন, মানে একটা পূর্ণ চক্রের অর্ধেকটা রেকটিফিকেশন হলো, বাকিটা আমি কি করতে পারিনি, এই অর্ধেকটা রেকটিফিকেশন হয়েছে, সেটা হাফ ওয়েভ রেকটিফিকেশন। এই যে ঢেউগুলো বলছি, এই যে ঢেউ, এই ঢেউগুলো বলে আমাদের এখানকার ভাষায় বলছে রিপল। দেখবে হাতে এই খেয়াল করো, হাতে এই যে এই ঢেউ, এই রিপলগুলো এসি কারেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমি সেই রিপলটা কিন্তু একটু কমাতে পারলাম, অর্থাৎ এই নেগেটিভ দিকে রিপলটা নেই, এই রিপলটা কিন্তু নেই। তাহলে অর্ধ তরঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু প্রয়োগ করলাম, সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। এরপর যেটা আছে ফুল ওয়েভ রেকটিফিকেশন, এই ছবিতে থাক, ছবিটা কাজে লাগাবো। তাহলে দ্বিতীয় যেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন, 2 নম্বর ফুল ওয়েভ রেকটিফায়ার, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। এর জন্য কি, এর জন্য একই ছবি, আমি এই ক্ষেত্রে পার্থক্য শুধু দুটো ডায়োডকে ব্যবহার করতে হবে। এটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার 3টে আউটপুট থাকে, একটা আউটপুট দিয়েছি একটা ডায়োড, এখানে একটা ডায়োড দিয়েছি। এই ক্ষেত্রে এইখানে লোড রেজিস্ট্যান্সটা দেবো, এই ক্ষেত্রে এখানে লোড রেজিস্ট্যান্স দিলাম, ঠিক আছে। তাহলে এই যে এটা হচ্ছে RL, এইভাবে কানেক্ট করলাম, এইখানে আউটপুট ভোল্টেজ নেবো আমরা ভি আউট। তাহলে এখানে দুটো ডায়োড নিয়েছি, এখানে একটা পি, এই দিকটা পি, এটা এন, এখানেও পি, এটা এন। তো কি হলো, এটা ট্রান্সফর্মার 3টা আউটপুট থেকে দুটো আউটপুট, দুটো পিএন জাংশন ডায়োড দিয়েছি, একটা নিউট্রাল পয়েন্ট থেকে আমরা একটা লোড রেজিস্ট্যান্স দিয়েছি, এই ডায়োড দুটো আমরা তার সাথে কানেক্ট করে দিয়েছি। এইবার দেখো, এই যে হাফ সাইকেল ছিল, ফুল সাইকেল ছিল, এই হাফ সাইকেলটাই, এই হাফ সাইকেল ধরলাম যে আমি এই পিটা যখন পজিটিভ পাবে, এই তখন নেগেটিভ পাবে, ট্রান্সফর্মার শুনে যায় কি তোমাদের পরে পড়ানো হবে ওখানে। তাহলে এই কোন একটা হাফ সাইকেলে এর যদি পজিটিভ হয়, এর ঠিক অপোজিট নেগেটিভ হবে। অর্থাৎ এই ডায়োডটা যদি অ্যাক্টিভ মোড বা সম্মুখ ব্যাস ফরওয়ার্ড ব্যাস থাকে, এর কোনো রিভার্স ব্যাস যেতে বাধ্য। অর্থাৎ দুটো ডায়োড কিন্তু সাইমেলটেনিয়াসলি কিন্তু বায়াসে থাকবে না, মানে ফরওয়ার্ড ব্যাসে থাকবে না। তাহলে এ ফরওয়ার্ড ব্যাস পেলো, এ রিভার্স ব্যাস পেলো, অর্থাৎ এর জন্য এই হাফ সাইকেলে এ অ্যাক্টিভ মানে কারেন্ট পাওয়া গেল ফরওয়ার্ড ব্যাসের জন্য, ফলে সেই কারেন্টটা চলে এলো, এই যে চলে এলো এই রোধ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে এলো, ফলে এর আউটপুট ভোল্টেজ পেলাম এইটা।
ঠিক যখন সাইকেলটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ এ হয়ে গেল নেগেটিভ আর এ হয়ে গেল পজিটিভ, অর্থাৎ এইটা হচ্ছে নেগেটিভ আর এইটা হচ্ছে পজিটিভ, তখন কি হলো, এই ডায়োডটা রিভার্স বায়াস হয়ে গেল, এই ডায়োডটা কি হলো ফরওয়ার্ড বায়াস হয়ে গেল। তাহলে এর জন্য কোনো কারেন্ট পেলাম না মুখ্য ভাগের জন্য, কিন্তু এই ডায়োডটার জন্য মুখ্য ভাগের কারেন্ট পাবো, সেই কারেন্ট কোথায় যাবে, এই দিকে এগিয়ে যাবে, এখানে গিয়ে লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল, চলে এলো, আবার কিন্তু আউটপুট ভোল্টেজ পেলাম। অর্থাৎ এই যে নেগেটিভ হাফ সাইকেল ছিল আগে, হাফ ওয়েভের ক্ষেত্রে এর জন্য কারেন্ট মানে ভোল্টেজ পাইনি, এই ক্ষেত্রে কিন্তু এই ডায়োডের জন্য এখানেও ভোল্টেজ পেলাম। ঠিক পরের হাফ সাইকেল কি হলো, আবার এই পজিটিভ হয়ে গেল, এ কি হলো আবার নেগেটিভ হয়ে যাবে, এ হয়ে যাবে কি আবার নেগেটিভ, আবার ঠিক ঘটনা ঘটবে, আবার এ সম্মুখ বায়াস এ ফরওয়ার্ড বায়াস, আবার ঠিক পরের হাফ সাইকেলে এখানে আউটপুট ভোল্টেজটা পাবো, অর্থাৎ সেই কারেন্ট এর দিকে আসবে, এর মধ্যে যাবে, এর লোড রেজিস্ট্যান্সের মধ্যে গেল, এখানে আউটপুট ভোল্টেজ পেলাম। ঠিক পরের হাফ সাইকেল কি হবে, এ আবার নেগেটিভ হবে, পরের হাফ সাইকেলে এ আবার নেগেটিভ হবে, এ আবার পজিটিভ হবে, তখন কি হবে, এই ডায়োডের রিভার্স বায়াস, এ আবার ফরওয়ার্ড বায়াস, ফলে পরের হাফ সাইকেলে আমরা আবার ভোল্টেজ পাবো। দেখো আগের ক্ষেত্রে আমরা হাফ সাইকেলে কিন্তু আউটপুট ভোল্টেজ পাচ্ছিলাম, এখানে ফুল সাইকেলে কিন্তু আউটপুট ভোল্টেজটা পাচ্ছি, সেখানে হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার, দুটো চক্রে দুটো সাইকেলে কিন্তু আউটপুট ভোল্টেজ পাচ্ছি, সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। কিন্তু আমরা কি জন্য করছি, রেকটিফিকেশন করছি, কিসের রেকটিফিকেশন, এই রিপেলের রেকটিফিকেশন, যে ঢেউটা বললাম ঢেউটা রিপেলের রেকটিফিকেশন কেন করছি, কারণ এই যে রিপেল যত কমবে সেটা টেন্ডস টু ডিসি, ডিসি মিন্স আমি যদি ছবি যখন উপরে আঁকি ডিসি ঠিক এইরকম হয়, সময় সাপেক্ষে যদি ডিসিটা প্লট করা হয় তাহলে ডিসিটা এইরকম হওয়া উচিত, এটা আমরা আউটপুট ভোল্টেজ বলছি ওটাই, তাহলে এইটা দিয়ে সে সময় অঙ্ক হয়, তাহলে ডিসি কিন্তু পরপর সময়ের সাথে সমান্তরালই হবে, এটা ভি ডিসি। ডিসি ক্ষেত্রে কিন্তু কখনো রিপেল থাকে না, সব সময় সাপেক্ষে একটা নির্দিষ্ট মানে ভোল্টেজ পাওয়া যায়। আমাদের টার্গেট হচ্ছে এই যে রিপেলগুলো কমিয়ে আমরা এই ফর্মে যেতে চাইছি, দ্যাট ইজ রেকটিফায়ার, মানে প্রথম ধাপ বলতে এই ফর্মে যাওয়ার জন্য এটা প্রথম ধাপ। আমরা নিচের দিকটাকে কমিট করতে পেরেছি, কিন্তু উপর দিকে রিপেলটা কিন্তু থেকেই গেছে, এই জিনিসটা আর এই জিনিসটা সেম নয়। তখন কি করতে হয়, এখানে আমাদের এক্সট্রা একটা সার্কিট করতে হয়, এক্সট্রা একটা কাজ করতে হয়, সেটা ফিল্টার সার্কিট, সেটা অবশ্য তোমাদের সিলেবাসে নেই, এই যে সিলেবাস কথা বলছি সেখানে নেই। তো আমরা এখান থেকে যদি ফিল্টার সার্কিট করি তখন কি হবে, আলটিমেট এটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই রিপেলটা কিন্তু এইরকম করে কমে যাবে, আবার এখানে কমে যাবে, এই হয়ে যাবে, এই যে দেখালাম, অর্থাৎ নিচের দিকে এইগুলো কিন্তু তখন আর থাকবে না। ওই ফিল্টার সার্কিট যদি ইউজ করা হয় তাহলে কিন্তু নিচের দিকে এটা থাকছে না। তা কি পাবো, যে ওই ফিল্টার সার্কিট ইউজ করার ফলে দেখো এইটা এই হয়ে গেল, খেয়াল করে দেখো আগে ফুল ওয়েভে কিন্তু যে গ্রাফটা পেয়েছিলাম তার সাথে কিন্তু রিপেল কিন্তু অনেকটা কমে গেছে, আমরা অনেকটা কমাতে সক্ষম হলাম, কিন্তু এইরকম করতে কিন্তু পারিনি। আমরা এটাকে সার্কিটের কাছে আরো উন্নত করি, আমরা টেন্স টু এরকম, বাট একবার 100% এরকম করা কিন্তু সম্ভব নয়। সেই কারণে দেখবে যে এই এসি দিয়ে যখন কোনো রেডিও আপাতত রেডিও প্রায় নেই, যদি আগে আমরা দেখেছি আর কি, যে এসি সাপে রেডিও বাজলে একটু নয়েজ সিগন্যাল চলে আসে ওখানটায়, ব্যাটারি সাপ যেগুলো ব্যাটারি অপারেটেড জিনিস সেখানে যে এসি অ্যাডাপ্টারকে ইউজ করে কাজ করানো হয় সেখানে নয়েজ আসে ওখানটায়, কারণ এখানে আমরা কিন্তু এই রিপেলগুলোকে পুরোপুরি এরকম করতে পারি না। তো যাই হোক, আমরা এই সেমিকন্ডাক্টরকে কাজে লাগিয়ে কিভাবে হাফ ওয়েভ রেকটিফিকেশন কিভাবে ফুল ওয়েভ রেকটিফিকেশন করলাম সেটা বোঝানো হলো। মূল বৈশিষ্ট্যটা কি, যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ারের জন্য আমরা কারেন্ট পাবো, রিভার্স বায়াসের জন্য কোনো কারেন্ট পাবো না। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়ে কিন্তু আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশন এবং ফুল ওয়েভ রেকটিফিকেশন করতে পারলাম। আজকে মানে সেমিকন্ডাক্টর ব্যবহারটা মোটামুটি বলা হলো, এরপরও এই পিএনএস আরও কিছু বৈশিষ্ট্য আছে, ব্যবহার আছে, সেগুলো পরের ক্লাসে বলবো। যদি এই যেটুকু পড়ানো হলো এর মধ্যে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই বাই ফোনে জিজ্ঞেস করবেন। ওকে।